জুলাই আগস্ট ২০২৪ ঢাকার রাজপথে হাজারো ছাত্র জনতা আন্দোলনে অংশ নেয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৪০০ মানুষ নিহত এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয় এই আন্দোলনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ৬ মাস পার হয়ে যাবার পরও তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অনেকেই ভালো চিকিৎসা এখানে পাননি। কিন্তু কেন এই আহত ছাত্র জনতা সঠিক চিকিৎসা পাচ্ছে না? বাংলাদেশের চিকিৎসা খাতে কোন ভূত ঢুকে আছে যার কারণে নতুন বাংলাদেশের কারিগররা জাস্ট চিকিৎসাটা পাচ্ছে না, যেটা প্রতিটা মানুষের মৌলিক অধিকার? আজকের এই ভিডিওতে আমি সেসব ভূত খুঁজে বের করার চেষ্টা করব। জুলাই আগস্টের আহত ছাত্র জনতা কেন সুচিকিৎসা পাচ্ছে না, এই বিষয়টা আমাদের বুঝতে হলে বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন সেটা জেনে আসা জরুরি। এরপর আমি আলোচনা করব কেন জুলাই আগস্টের আহত ছাত্র জনতা চিকিৎসা পাচ্ছে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর একটি নতুন গবেষণা অনুযায়ী দেশে প্রায় ৬১% মানুষ হাসপাতালগুলিতে চিকিৎসা সেবা নিতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হন। অত্যাধুনিক প্রাইভেট প্রতিষ্ঠান ছাড়া প্রায় সব ক্ষেত্রে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হয়, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করার পরেও সরকারি স্টাফ বা ডাক্তারের দুর্ব্যবহার পেতে হয় অনেক রোগীকে। সব কিছু বাদ দিয়ে যদি ডাক্তারের সেবার কথা বলি, তাহলে একটা কমন প্রশ্ন সবার মনে চলে আসে: সরকারি হাসপাতালের ডাক্তাররা কি ভালোভাবে রোগী দেখে? এই প্রশ্নটা যদি আপনি ১০০ জন মানুষকে করেন, তাহলে ৫০ জনের বেশি মানুষ উত্তর দেবে যে না। কিন্তু কেন এমন হয়? এর কারণ বাংলাদেশের উচ্ছৃঙ্খল স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে নেই কোনো পরিপূর্ণ জনস্বাস্থ্য নীতি, সুস্পষ্ট কাঠামো ও কম খরচে সুচিকিৎসা ব্যবস্থা। নীতি থাকবে কিভাবে? যে নেতারা নীতি তৈরি করে তাদের তো সর্দি হলেও বাইরের দেশে চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যত ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চিকিৎসার খরচ। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খায়। তবে এক্ষেত্রে যাদের টাকা পয়সা আছে তাদের ব্যাপারটা আসলে আলাদা। BIDS এর গবেষণায় জানা গেছে, বাংলাদেশে গড়ে একটি পরিবারকে হাসপাতালে ভর্তি থাকা একজন সদস্যের জন্য প্রায় ৫৫,১৩৪ টাকা খরচ করতে হয়, যার মধ্যে প্রায় ৫৪% খরচ হয় ঔষধের উপর। শুধু ঔষধ নয়, ডাক্তারদের বিরুদ্ধে বড় বড় প্রেসক্রিপশন লেখা এবং অতিরিক্ত টেস্ট দেওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। এমত অবস্থায় গ্রামের স্বল্প শিক্ষিত এবং গরিব মানুষজন যখন বাধ্য হয়ে শহরের সরকারি হসপিটালে চিকিৎসা নিতে আসে, সেখানেও তাদের কোনো শান্তি নাই। কারণ এখানে প্রাইভেট হসপিটালের দালালরা থাকে, যারা এসব মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদেরকে জোর করে প্রাইভেট হসপিটালে ভর্তি করিয়ে দেয়। ক্যাটাস্ট্রফিক হেলথ শাক অ্যান্ড ইম্পোভারিশমেন্ট ইন বাংলাদেশ ইনসাইট ফ্রম HIES ২০২২ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে যে আউট অফ পকেট পেমেন্টের কারণে ২০২২ সালে প্রায় ৩.৭% জনগণ, যা বাংলাদেশের ৬.১৩ মিলিয়ন মানুষের সমান, জাতীয় দারিদ্র সীমার নিচে চলে গেছে। এখানে আউট অফ পকেট পেমেন্ট বলতে চিকিৎসার জন্য জমানো টাকা থেকে খরচ করা অথবা ধার দেনা করে খরচ করাকে বোঝানো হয়েছে। যেসব মানুষ চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের মধ্যে ২৬.৮৩% মানুষ ঋণ নেয়, প্রায় ১৫.৫৩% মানুষ তাদের সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করে। এই অতিরিক্ত ব্যয় একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। ঢাকা শহরের মানুষের জন্য অন্যতম একটি মহামারী, সেটা হচ্ছে ডেঙ্গু, যেটা প্রতি বছর ঢাকা শহর মানুষের জন্য কাল হয়ে আসে। BBC বাংলার ডিসেম্বর ২০২৩ এর একটি রিপোর্ট অনুযায়ী গত ২৩ বছরে দেশে ডেঙ্গুতে মোট মারা গেছে ৮৬৮ জন, কিন্তু শুধুমাত্র ২০২৩ সালে মোট ১,৬৯৭ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। অর্থাৎ মাত্র এক বছরের মৃত্যু সংখ্যা গত ২৩ বছরের মৃত্যু সংখ্যার চেয়েও বেশি। এদিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানুয়ারি ২০২৩ একটা রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় মশা নিয়ন্ত্রণে গত ৬ অর্থ বছরে ঢাকা ২ সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় ৩৮৭ কোটি টাকা। ফলাফল, ৩৮৭ কোটি টাকা ব্যয় করে মৃত্যু ২ গুণ বেড়েছে। প্রশ্ন হলো, এই যে আমরা সমস্যার কথা বলছি, এই সমস্যার মধ্যে ভূতটা আসলে কোথায়? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রায় ৬০%ই হচ্ছে বেসরকারি সেক্টর, যেখানে প্রায় ৭০,০০০ ডাক্তার এবং ১ লক্ষ হাসপাতাল বেড রয়েছে। তবুও বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, কারণ এই সকল প্রাইভেট প্রতিষ্ঠানের চিকিৎসার যে পরিমাণ খরচ, সেটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের পক্ষে কোনোভাবেই মেইনটেইন করা সম্ভব না।
বাংলাদেশের অন্যতম গুরুতর সমস্যা হলো স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের মারাত্মক সংকট। দেশে প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 7 জন ডাক্তার রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুপারিশকৃত অনুপাতের তুলনায় অনেক কম। এই বিপজ্জনক ঘাটতির ফলে রোগীদের সেবার মানের অবনতি ঘটে। এটা কিন্তু সাধারণ কোনো সংকট নয়, কারণ এর প্রভাব সরাসরি পড়ে স্বাস্থ্য খাতে। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা সুবিধার সীমাবদ্ধতার কারণে রোগীরা ছোটখাটো অসুস্থতার জন্য হাসপাতালের দিকে ছুটে যান। এজন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় হয় এবং সেবার মান কমে যায়। বাংলাদেশের অলিগলিতে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এসব প্রতিষ্ঠানের আড়ালে চলে রমরমা চিকিৎসা বাণিজ্য, যেখানে ভেজাল ঔষধ, ভুল পরীক্ষার ফলাফল এবং অনিয়ন্ত্রিত ঔষধ সরবরাহের অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষের কাছে চিকিৎসা এখন আতঙ্কের নাম। শুধু তাই নয়, চিকিৎসা এবং উন্নত প্রযুক্তির নামে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। এমনই একটা অভিযোগ উঠে এসেছিল 2024 সালের জুলাই মাসে। আজিমপুর মাতা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে 3.63 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে এসেছিল। অবাক করা বিষয় হচ্ছে, এই দুর্নীতিতে 7 জন চিকিৎসকও জড়িত, যাদের কাজ প্রাণ বাঁচানো। তারাই যদি এই অপকর্মে জড়িত হয়, তাহলে আমরা আসলে কাকে বিশ্বাস করব? তবে একতরফা শুধুমাত্র ডাক্তারদের দোষ দিলেও হবে না, কারণ বাংলাদেশে যত ব্যয়বহুল শিক্ষা রয়েছে তার মধ্যে অন্যতম মেডিকেল শিক্ষা। 5 বছর টাকা পয়সা খরচ করে তারা যখন নিজেকে মেডিকেল পেশায় নিয়োজিত করে, তখন তারা কি ন্যায্য সম্মানই পায়? 2024 ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা, পোস্ট গ্রেড ট্রেন ডক্টররা তাদের বেতন বাড়ানোর জন্য রাস্তায় নেমেছিল। এসব ডাক্তারদের মাসে মাত্র 25,000 টাকা স্যালারি দেওয়া হয়, যেখানে একজন রিক্সাওয়ালা ঢাকা যদি রিক্সা চালায়, সে আরামসে 30,000 টাকা ইনকাম করতে পারে। তাছাড়া সরকারি স্বাস্থ্য খাতে আমাদের জিডিপির মাত্র 0.7% ব্যয় করা হয়, যা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, কারণ এই আইডিয়াগুলো ছাড়া আমি যদি ডিরেক্ট তাদের কথা বলতাম তাহলে আপনাদের বুঝতে একটু কষ্ট হতো। এবার 24-এর গণ অভ্যুত্থানের কথাই বলা যাক। যেসব বিপ্লবী এই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়েছিল, তারা কি এত ঝই ঝামেলার মধ্যে সঠিক চিকিৎসাটা পাচ্ছে, বা তাদের কি এই অবস্থায় সঠিক চিকিৎসা পাওয়া উচিত? জানুয়ারি 2025-এ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা উল্লেখ করে বেশ কিছু আহত ও শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন মাসের পর মাস অপেক্ষা করেও তারা কোনো আর্থিক সহায়তা পাননি। কিছু ক্ষেত্রে কোনো ব্যাখ্যা ছাড়া আবেদনকারীদের জানানো হয়েছে যে তাদের এই আবেদন কার্যকর করা যাচ্ছে না এবং পুনরায় আবেদন করতে হবে। এই বিলম্ব আহত পরিবারের জন্য হয়রানি এবং অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই সরকার দাঁড়িয়ে আছে এই সকল শহীদ এবং আহতদের আত্মত্যাগের ফলে। এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে যে এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয় তারা জাস্ট একটা রিকোয়েস্ট, প্রপার ট্রিটমেন্ট পাওয়ার জন্য। তাদেরকে রাত বিরাতে আন্দোলন করতে হয়। অথচ বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে। অথচ আমার ভাইরা জাস্ট চিকিৎসাটা পাচ্ছে না, যেটা একটা মৌলিক অধিকার, এবং তাদের আত্মত্যাগের ফলে এই সরকার দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, সমস্যাটা আসলে কি? এই সরকার কি পারছে না, নাকি এই সরকার ইচ্ছা করেই করছে না? 18 জুলাই উত্তরার আজিমপুরে গুলিবিদ্ধ হন ইয়াসিন মিয়া। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যোগাযোগ সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের আর্থিক সহায়তায় বিলম্বের প্রধান কারণ। আমাকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য অন্তত 8টি ধাপ অতিক্রম করতে হয়েছে। এ ধরনের বিড়ম্বনা পোহাতে এবং বোঝাশোনার অভাবে অনেকেই ফাউন্ডেশনের নিয়ম অনুসরণ করে আর্থিক সহায়তা পেতে ব্যর্থ হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে পড়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মহানায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল, লাল সুতার দৌড়াতে আটকে যাচ্ছি। আসলে বর্তমান চিকিৎসা খাতেও এই লাল ফিতার দৌড়ত্ব সব জায়গায় বিদ্যমান। বিগত 17 বছর ধরে যে সকল ডাক্তার এবং কর্মকর্তারা এসব চিকিৎসা খাতে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে আসলে চিরুনি অভিযানের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগ ফ্যামিলির লোকজন তাদেরকে নিয়োগ করা হয়েছে। যে কারণে সরকার চাইলেও তাদের জন্য যে বাজেট দেওয়াটা প্রয়োজন সেটা দিতে পারছে না। প্রতি বছর স্বাস্থ্য খাতের জন্য একটা নির্দিষ্ট বাজেট হয়। যেহেতু একটা ম্যাসাকার ঘটে গেছে, এখানে স্বাস্থ্য খাতে যে বাজেটটা রয়েছে একটু বেশি টাকার প্রয়োজন। সরকার চাইলেই খুব দ্রুত এই টাকাগুলো কোনোভাবে বের করতে পারছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তরের এই ধরনের খামখেয়ালির জন্য অনেক ছাত্র জনতা তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। তারা যদি সঠিক সময় এবং দ্রুত প্রপার ট্রিটমেন্টটা পেত, তাহলে এই ধরনের অঙ্গহানি হতো না। একটা উদাহরণ দেই, খুলনার নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আব্দুল্লাহ শাফিল 2 আগস্টে খুলনা নগরের হরিণটানা থানা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে চোখ সহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন। শাফিলের চোখের চিকিৎসার জন্য আমাদের ছাত্র উপদেষ্টারা তদবির করেও কাজ হয়নি।
চোখের মতো এমন একটা অর্গানে সারাক্ষণ যন্ত্রণা সহ্য করে টিকে থাকা অনেক কঠিন। সাফিলের এই অবস্থা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে সাহায্য আসে। সাফিল সেই টাকা নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে চিকিৎসার জন্য যায় এবং সেখানে সে উল্লেখ করে তার এই বিষয়টা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য তার সঠিক টাকাটা পেতে দেরি হচ্ছে। এখানেও সে লাল ফিতার দৌরত্ব। স্বাস্থ্য অধিদপ্তরে যেসব কর্মকর্তারা কর্মরত আছে তারা আসলে ইউনূস সরকারকে বিভিন্ন সিস্টেম দেখাচ্ছে যে এই সিস্টেমের জন্য টাকা দিতে দেরি হচ্ছে, এই সিস্টেমের জন্য টাকা দিতে দেরি হচ্ছে। আপনার কি মনে হয় এটা কি সরকারের অবহেলা নাকি ব্যর্থতা? কমেন্ট করে জানান। আমার মতামত যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো এটা সরকারের সম্পূর্ণরূপে ব্যর্থতা। বাংলাদেশে একটা ইমার্জেন্সি কেস ঘটে গেছে। এই যে অভ্যুত্থানটা হলো এটা তো হওয়ার কথা ছিল না। এখন যে টাকা পয়সা খরচ হবে সেটা তো একটু বেশি লাগবে। যেখানে ফ্যাসিস্ট হাসিনা হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে, সেখানে এদের জাস্ট প্রপার ট্রিটমেন্টের জন্য হাইকোর্ট দেখানো হচ্ছে, বিভিন্ন সিস্টেমের কথা বলা হচ্ছে। এসব সিস্টেমের মাধ্যমে কত আহত ছাত্র জনতা যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে সেটা তো এই সকল উপদেষ্টারা টের পাচ্ছে না। তার সন্তানের বা তার নিকটাত্মীয় কারো যদি এরকম হতো তাহলে তাদের বুঝে আসতো। সেটা সম্পূর্ণরূপে এই সরকারের ব্যর্থতা।